গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা নির্বাসন, আজ দ্বিতীয় পর্ব। ময়মনসিংহ এসে গেল প্রায়। এগ্রিকালচারাল ইউনিভার্সিটি স্টেশনে গাড়ি এসে থেমেছে। ছাত্রদের দলটি নেমে যাওয়াতে কামরাটি একেবারে ফাঁকা হয়ে গেছে। হোসেন সাহেব বই বন্ধ করে জানালা দিয়ে গলা বের করলেন। চমৎকার ইউনিভার্সিটি, সবুজে সবুজে ছয়লাপ। সাদা রঙের বড় বড় দালানগুলিকে দ্বীপের মতো লাগছে। রাস্তার দুপাশে নারকেল গাছের সারি। পরি বলল, লিনার জ্বর আর নেই, দেখো তো কটা বাজে। 10:15, 2.5 ঘন্টা লেট। পান্না বলল, 2.5 ঘন্টা লেট হলে কি হয় বাবা? খুব মজা হয়। জুতো পরে নাও পান্না, আর দেরি নেই। লিনাকে শুইয়ে রেখে পরি টয়লেটে গিয়ে চুল আঁচড়াল, পান্নার জুতো পরিয়ে দিল। লিনার ঘুম ভাঙিয়ে তার জামা বদলে দিল। বেশ লাগছে তার। পরি হালকা গলায় বলল, জরির গায়ে হলুদ কি হয়ে গেল? তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে। পরি হাসি মুখে বলল, বউ সাজলে জরিকে কেমন দেখাবে কে জানে। হোসেন সাহেব জবাব দিলেন না। তিনি খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছেন। দূর থেকে স্টেশনের লাল দালান দেখা যাচ্ছে। লাইন বদল হওয়ার ঘটাং ঘটাং শব্দ আসছে। হোসেন সাহেব হঠাৎ বললেন, পরি, আনিসের চিঠির কথাটা মনে আছে? বড় কষ্ট লাগছে। পরি বলল, আনিস বাঁচবে তো? না, স্পাইনাল কর্ডের লম্বোস্যাক্রাল রিজিয়ন ড্যামেজড। তাছাড়া শুধু প্যারাপ্লেজিয়া নয়, আরও সব জটিলতা দেখা দিয়েছে। শুনেছি তো নাকি প্যাথিড্রিন দিতে হয়। পরি গম্ভীর হয়ে পড়ল। হোসেন সাহেব বললেন, কাল রাত থেকে আনিসের চিঠির কথা মনে পড়ছে। তোমার কাছে আসে সেটা? না, নেই। চিঠিটি আনিস পরীকে অনেক ভনিতা করে লিখেছিল। 5 বছরে আনিস মাত্র 4টি চিঠি লিখেছিল। 6-7 লাইনের দায় সারা গোছের চিঠি। কিন্তু শেষ চিঠিটি ছিল সুদীর্ঘ। চিঠিতে অনেক কায়দা কানুন করে লিখেছে সে জরিকে বিয়ে করতে চায়। কাউকে বলতে লজ্জা পাচ্ছে। তবে জরির কোনো আপত্তি নেই। এখন একমাত্র ভরসা পরি। পরি যদি দয়া করে কিছু একটা করে তাহলে সারা জীবন সে, ইত্যাদি ইত্যাদি। পরি এই চিঠি পেয়ে হাসবে কি কাঁদবে ভেবে পায়নি। সে জোর গলায় বলেছে, জরি কিছুতেই রাজি হবে না। ভাই বোনের মতো মানুষ হয়েছি, ছোটবেলায় সবাই এক খাটে ঘুমাতাম। কিন্তু হোসেন সাহেব খুব শান্ত গলায় বলেছেন, খুব রাজি হবে। আনিসের মতো ছেলে হয় না। তুমি লেখো শ্বশুর সাহেবকে, আমিও লিখব। আনিসের চিঠি পড়ে হোসেন সাহেবের বুঝতে একটু অসুবিধা হয়নি যে চিঠিটা আসলে লিখেছে জরি। আনিস শুধু কপি করেছে। চিঠিতে 5 বার আশ্চর্য শব্দটি আছে। ঘন ঘন আশ্চর্য ব্যবহার করা জরির পুরনো অভ্যাস। তার সব চিঠি শুরু হয় এইভাবে, আশ্চর্য, বহুদিন আপনাদের চিঠি পাই না। আনিস খুবই ভালো ছেলে, এতে সন্দেহের কোনো কারণ নেই। তবু পরি জানত বাবা রাজি হবেন না। তিনি কোনো একটি বিচিত্র কারণে আনিসকে সহ্য করতে পারতেন না। তাছাড়া আনিসের মা বিধবা হবার পরপরই আরেকটি ছেলেকে বিয়ে করে খুলনা চলে যান। এই নিয়েও অনেক কথা ওঠে। সব জেনে শুনে পরির বাবা আনিসকে পাত্র হিসেবে পছন্দ করবেন কেন? তাছাড়া এত ঘনিষ্ঠভাবে চেনা একটি ছেলেকে কি বিয়ে করা উচিত? পরি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এর পরপরই স্বাধীনতার যুদ্ধ শুরু হলো। পরীকে চিঠি লিখতে আর হলো না। সে যখন ফিরে এলো তখন আনিস কম্বাইন্ড মিলিটারি হসপিটালে, সেখান থেকে পিজিতে। জরি আনিসকে দেখে খুব কেঁদেছিল। আনিস সান্ত্বনার ভঙ্গিতে বলেছিল, একটা যুদ্ধে অনেক কিছু হয় জরি। কতবার জরি গিয়েছে হাসপাতালে, কত কথাই তো হয়েছে। কিন্তু ভুলেও আনিস সেই চিঠির কথা উল্লেখ করেনি। জরিও সে প্রসঙ্গ তোলেনি, যেন তাদের মনেই নেই তারা দুজনে মিলে চমৎকার একটা চিঠি লিখেছিল পরীকে। গাড়ি ইন করেছে স্টেশনে। হোসেন সাহেব বললেন, লিনাকে আমার কোলে দিয়ে তুমি নামো পরি।
পরীকে দেখতে পেয়ে একদল ছেলে মেয়ে চেঁচিয়ে উঠল, ইস, এত দেরি, এদিকে বোধহয় গায়ে হলুদ হয়ে গেছে। পরী তাদের দিকে তাকিয়ে হাসতে লাগল। লীনা হাততালি দিল। বিয়ে বাড়ি খুব জমে উঠেছে। বাড়ির সামনে খোলা মাঠে ছেলেমেয়েরা হইচই করে চি বুড়ি খেলছে। তাদের চিৎকারে কান পাতা দেয়। শিশুদের আরেকটি দল গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে বাবুর্চিরা রান্না বসিয়েছে সেখানেও অপেক্ষাকৃত কম বয়সী শিশুদের জটলা। ছাদের শামিয়ানা খাটানো হয়ে গেছে, সেখানে চেয়ার টেবিল সাজানো হয়েছে। অনেকেই ভারিক্কি চালের চেয়ারে বসে আছে। কিশোরী মেয়েদের ৬-৭ জনের একটি দল জোট বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বিয়ে উপলক্ষে তারা আজ সবাই শাড়ি পরেছে। সবাই আপ্রাণ চেষ্টা করছে যেন তাদেরকে মহিলার মতো দেখায়। এদের মধ্যে শিলা নামের একটি মেয়ে বাড়ি থেকে ১ প্যাকেট দামি সিগারেট এনেছে। বিয়ে বাড়ির একটি নির্জন আড়াল খুঁজে পেলেই সিগারেট টানা যায়, কিন্তু কোথাও সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না। কিশোরীর এই দলটির সবাই কিছু পরিমাণে উত্তেজিত। তারা কথা বলছে ধীরে ধীরে, মাঝে মাঝেই হেসে উঠছে, তবে সে হাসির স্বরগ্রামও খুব নিচু। শেষ পর্যন্ত তারা একটি জায়গা খুঁজে পেল। দোতলায় সবচেয়ে দক্ষিণের একটি ঘর। পুরনো আসবাবে সে ঘরটি ঠাসা। ২টি জানালাই বন্ধ বলে ঘরের ভেতরটা আর্দ্র ও অন্ধকার। একটি নিষিদ্ধ কিছু করবার উত্তেজনায় সবাই চুপচাপ। বড় রকমের একটি ঝগড়াও শুরু হয়েছে বিয়ে বাড়িতে। এসব ঝগড়াগুলি সাধারণত শুরু করেন নিমন্ত্রিত গরিব আত্মীয়রা। তারা প্রথমে খুব উৎসাহ নিয়ে বিয়ে বাড়িতে আসেন, কোন একটা কাজ করবার জন্য ঘুরে বেড়ান, কিন্তু কিছু করতে না পেরে ক্রমশই বিমর্ষ হয়ে ওঠেন। একসময় দেখা যায় একটি তুচ্ছ ব্যাপার নিয়ে তারা মেতে উঠেছেন। চিৎকারে কান পাতা যাচ্ছে না। বরপক্ষীয়দের তরফ থেকে ২টি রুই মাছ পাঠানো হয়েছিল। মাছ দুটি নাকি পচা। এই হচ্ছে আজকের ঝগড়ার বিষয়। তবে সব বিয়েতেই চরম গণ্ডগোলগুলো যেমন ফস করে নিভে যায়, এখানেও তাই হল। দেখা গেল বরপক্ষীয় যারা বিয়ের তত্ত্ব নিয়ে এসেছিল, ২টি মেয়ে, একটি অল্পবয়সী ছেলে এবং একজন মাঝবয়সী ভদ্রলোক, মহানন্দে তারা রং খেলায় মেতে গেছে। বরের বাড়ির রোগামতো লম্বা মেয়েটিকে ২-৩ জনে জাপটে ধরে সারা গায়ে খুব করে কালো রং মাখাচ্ছে। মেয়েটি হাত পা ছুঁড়ছে এবং খুব হাসছে। রং ছোঁড়াছুড়ির ব্যাপারটা দেখতে দেখতে খ্যাপামির মতো শুরু হলো। একদল মেয়ে দৌড়াচ্ছে, তাদের পিছু পিছু আরেক দল যাচ্ছে রঙের কৌটো নিয়ে। খিলখিল হাসি, চিৎকার আর ছোটাছুটিতে চারদিক সরগরম। ছেলেদের দলও বেমালুম জুটে গিয়েছে। অল্প পরিচিত অপরিচিত মেয়েদের গালে রং মাখিয়ে দিতে কিছুমাত্র দ্বিধা করছে না। মেয়েরাও যে এই ব্যাপারে কিছু একটা মনে করছে তা মনে হচ্ছে না। তাদেরও ভালোই লাগছে। পরি যখন এসে পৌঁছল তখন বরের বাড়ির রোগা মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়েছে, যাকে দেখাচ্ছে ভূতের মতো। পান্না ভয় পেয়ে বলল, মা, একটা পাগলি, একটা পাগলি। পরীকে দেখতে পেয়ে সবাই ছুটে এলো। নিমেষের মধ্যে পরীর ধবধবে গাল আর লালচে ঠোঁট কালো রঙে ডুবে গেল। লীনা আর পান্না দুজনেই হতভম্ব। লীনা বলল, এরকম করছে কেন? হোসেন সাহেব ব্যাপার দেখে সটকে পড়েছেন। শটান চলে গিয়েছেন দোতলায়। লীনা ও পান্না হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ততক্ষণে রং খেলা চরমে উঠেছে। ভেতরের বাড়ির উঠোনে বালতি বালতি পানি ঢেলে ঘন কাদা করা হয়েছে। মাঝবয়সী একটি ভদ্রমহিলাকে সবাই মিলে গড়াগড়ি খাওয়াচ্ছে সেই কাদায়। ভদ্রমহিলার শাড়ি জড়িয়ে গেছে, ব্লাউজের বোতাম গিয়েছে খুলে। তিনি ক্রমাগত গাল দিচ্ছেন, কিন্তু সেদিকে কেউ কান দিচ্ছে না। সবাই হাসছে, সবাই চেঁচাচ্ছে। লীনা ও পান্নার বিমর্ষ ভাব কেটে গিয়েছে। তারাও মহানন্দে জুটে পড়েছে সে খেলায়। পান্না স্ফূর্তিতে ঘন ঘন চেঁচাচ্ছে। এমন মজার ব্যাপার সে বহুদিন দেখেনি। জড়ি এসে দাঁড়িয়েছে বারান্দায়। সে সবার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তার একটু লজ্জা লজ্জা করছে। পরি কাদামাখা শরীরে জরিকে জড়িয়ে ধরল। জরি বলল,
আপা, কখন এসেছিস? এই তো এখন। তোর কেমন লাগছে জরি? কি কেমন লাগছে? বিয়ে? জরি হাসতে লাগল। রং ছোড়াছড়ির হাত থেকে বাঁচবার জন্যে হোসেন সাহেব অতিরিক্ত ব্যস্ততায় দোতলায় উঠে এসেছেন। তার গায়ে শার্ক স্কিনের দামি কোট নষ্ট হলেই গেল। বিয়েটির সময় মেয়েদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। উঠোনের কাদায় গড়াগড়ি করাতেও তাদের বাঁধবে না। দোতলায় তিনি আনিসের ঘরটি খুঁজে পেলেন না। হাঁটতে হাঁটতে চলে গেলেন শেষ প্রান্তে। সেখানে কিশোরী মেয়েদের দলটি সিগারেট টানছে। তারা হোসেন সাহেবকে দেখে হতভম্ব হয়ে গেল। তিনি নিজেও বিস্মিত, তবু হাসি হাসি মুখে বললেন, আনিসের ঘরটা একজন দেখিয়ে দাও তো। কেউ নড়ল না। আনিসের ব্যথা এখন একেবারেই নেই। শরীর বেশ হালকা ও ঝরঝরে লাগছে। জমাদার এসেছিল ঘর ঝাঁট দিতে, বেড প্যান্ট সরিয়ে নিতে। তাকে দিয়ে পানি আনিয়ে আনিস দাড়ি কামাল। মুখ ধোয়া, চুল ব্রাশ আগেই হয়েছে। হালকা গোলাপি একটা সিল্কের শার্ট বের করে পরল। বিয়েবাড়ি উপলক্ষে কত লোকজন আসে। এই সময় কি বাসি কাপড়ে ভূত সেজে শুয়ে থাকা যায়? বেশ লাগছে আনিসের। মাঝে মাঝে এরকম চমৎকার সময় আসে, মনে হয় বেঁচে থাকাটা খুব একটা মন্দ ব্যাপার নয়। খবরের কাগজ দিয়ে গেছে খানিক আগে। আনিস আধশোয়া হয়ে বসে আছে খবরের কাগজ কোলে নিয়ে। খবরের কাগজ কোলে নিয়ে বসে থাকাটাও রোমাঞ্চকর ব্যাপার। আনকোরা নতুন কাগজ, এখনও ভাঁজ ভাঙা হয়নি। ইচ্ছে করলেই পড়া শুরু করা যায়। তবে আনিস এইভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। তার পড়া শুরু হয় ভেতরের পাতা থেকে। হারানো বিজ্ঞপ্তি, পড়াইতে চাই, রেকর্ড প্লেয়ার বিক্রি, পাত্রী চাই, এইগুলি তার কাছে বড় খবর। পড়তে আনিসের দারুণ ভালো লাগে। এর থেকেই কত মজার মজার জিনিস চোখে পড়ে। একবার রইসুদ্দিন নামে এক ভদ্রলোক বিজ্ঞাপন দিল, আকবর ফিরিয়ে আসো, যাহা চাও তাহাই হইবে। তোমার মা রোজ প্যান প্যান করেন। রোজ প্যান প্যান করে এই শব্দটি আনিসের খুব মনে ধরেছিল এবং সে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিল আকবর তার মায়ের কাছে ফিরেছে কিনা তাই ভেবে। আরেকবার আরেকটি বিজ্ঞাপন ছাপা হলো, রোকেয়া সুলতানা নামক এক স্কুল শিক্ষিকার। বর্ণনার ভঙ্গিটি ছিল এরকম, আমার বয়স ৩৫, অবিবাহিতা, নিকট আত্মীয় স্বজন কেউ বেঁচে নেই। কোনো সহৃদয় ছেলে আমাকে বিয়ে করলে চিরকৃতজ্ঞ থাকব। আমার চেহারা ভালো নয়। এই শেষ লাইনের আমার চেহারা ভালো নয় বাক্যটি একেবারে বুকে বেঁধে। ভদ্রমহিলাকে একটি চিঠি লিখবার দারুণ ইচ্ছে হয়েছিল, কিন্তু কি লিখবে ভেবে পায়নি বলে লেখা হয়নি। আনিস, কি খবর? আনিস তাকিয়ে দেখল হোসেন সাহেব হাসি মুখে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। এই লোকটিকে আনিস খুব পছন্দ করে। দেখা সাক্ষাৎ তেমন হয় না, কিন্তু যখনই হয় আনিসের সময়টা চমৎকার কাটে। হোসেন সাহেব বললেন, বাইরে খুব রং খেলা হচ্ছে, তোমার এখানে আশ্রয় নিতে এলাম। খুব ভালো করেছেন। কখন এসেছেন? এইমাত্র। কেমন আছো বলো? খুব ভালো। তবে যে শুনলাম খুব পেইন হয়, মাঝে মাঝে প্যাথেড্রিন দিতে হয়। তা হয়, কিন্তু এখন ভালো। হোসেন সাহেব কোট খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলেন। চেয়ারে বসতে বসতে বললেন, তোমার জন্য গল্পের বই পাঠিয়েছিলাম, পেয়েছ? জি, পেয়েছি। পড়েছ নাকি সব? কিছু কিছু পড়েছি। কি যে রস পাও গল্পের বইয়ে তোমরাই জানো। তোমার পড়িয়াপার তো বই পেলে আর কথা নেই। একবার কি একটা বই পড়ে ফিচফিচ করে এমন কান্না, দুপুরে ভাত খেলো না, রাতেও না। কি বই সেটি? কি জানি কি বই, জিজ্ঞেস করো ওকে। যে লেখক লিখেছে সে নিশ্চয়ই লিখবার সময় খাওয়া দাওয়া ঠিকঠাক করেছে। হোসেন সাহেব হাসতে লাগলেন। আনিসও হাসল। হোসেন সাহেব বললেন, এক কাপ চা খেলে হতো। আমার এখানে চায়ের সরঞ্জাম আছে, কাউকে ডেকে আনেন। ডাকতে হবে না, আমি পারব। হোসেন সাহেব নিঃশব্দে উঠে গিয়ে হিটার জ্বালালেন। চা চিনির পট খুঁজে বের করলেন। দুটি কাপ ধুয়ে টেবিলে রাখলেন। আনিস দেখল তিনি মৃদু মৃদু হাসছেন। এই লোকটির বেশ কিছু বিচিত্র অভ্যাস আছে। আপন মনে হাসা, আপন মনে কথা বলা তার মধ্যে পড়ে। এছাড়াও আরও অদ্ভুত অভ্যাস আছে।
যেগুলি পরী জানে, কিন্তু পরী সেসব নিয়ে কারো সঙ্গে গল্প করতে পারে না। তার স্বামী সম্পর্কে সে খুব সজাগ। কেউ তার কোনো দোষ ধরুক, তাকে নিয়ে হাসি তামাশা করুক, এসব সহ্য করতে পারে না। বড় চাচা একবার পরীকে বলেছিলেন, তোর ভদ্রলোকটি এমন মিনমিনে কেন রে? এতেই পরী কেঁদে কেটে অস্থির হয়েছিল। বড় চাচা অপ্রস্তুতের এক শেষ। আবার এও ঠিক যে হোসেন সাহেবের সঙ্গে পরীর বনিবনা হয়নি। কুমারী অবস্থায় পরী যেসব কথা ভেবে একা একা লাল হতো, তার কোনোটি বাস্তবের সঙ্গে মেলেনি। এ নিয়ে তার গোপন ব্যথা আছে। আনিস তা জানে। সে হঠাৎ বলল, পরী তার বাচ্চা দুটিকে কেমন আদর করে দুলাভাই? খুব, যাকে বলে অ্যানিমেল লাভ। আর আপনাকে? আমাকে ভয় করে। নাও তোমার চা, মিষ্টি লাগবে কিনা বলো। আনিস চায়ে চুমুক দিল। পেটের মধ্যে মোচড় দিচ্ছে। সকালে নাশতা হয়নি, এখন বেলা হয়েছে 12টা। খিদে জানান দিচ্ছে। হোসেন সাহেব বললেন, ওরকম করছো কেন? ব্যথা শুরু হলো নাকি? না, ও কিছু নয়। হোসেন সাহেব সিগারেট ধরালেন। আনিস খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনি কি সুখী? সামটাইমস। একটি মানুষ সারাক্ষণ সুখী থাকতে পারে না, মাঝে মাঝে সুখী হয়। এখন আমি সুখী। কেন? কি জানি কেন। হঠাৎ এসব কথা কেন জিজ্ঞেস করছো? দুলাভাই, মাঝে মাঝে আমি এসব নিয়ে ভাবি। কিছু করবার নেই তো, এই জন্যে। মাঝে মাঝে আমার মনে হয় আসলে হ্যাপিনেস বলে আলাদা কিছু নেই। আনিসের কথা শেষ হবার আগেই দারুণ হইচই ও চেঁচামেচি শোনা যেতে লাগল। একটি তীক্ষ্ণ মেয়েলি গলায় কে যেন কেঁদে উঠল। ছাদের উপর থেকে হুড়মুড় করে একসঙ্গে অনেক লোক নিচে নেমে এলো। হোসেন সাহেব আধ খাওয়া চায়ের কাপ নামিয়ে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। গোলমালটা যেমন হঠাৎ শুরু হয়েছিল, তেমনি হঠাৎ থেমে গেল। একটি বিয়েবাড়ির হইচই হঠাৎ থেমে গেলে বুকে ধক করে ধাক্কা লাগে। আনিস নিদারুণ অস্বস্তি নিয়ে অপেক্ষা করছিল। হোসেন সাহেবের ফিরে আসতে দেরি হল না। তিনি আবার তার ঠান্ডা চায়ের কাপে চুমুক দিলেন। আনিসের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে হাসলেন। আনিস বলল, কি হয়েছিল দুলাভাই? আমার মেয়ে পান্না ডুবে গিয়েছিল পুকুরে। বলেন কি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুলে ফেলেছে। পুকুরে গেল কি করে? মেয়েরা সবাই রং খেলে গিয়েছিল গা ধুতে, পান্নাও গিয়েছে। হোসেন সাহেব আরেকটি সিগারেট ধরালেন। আনিস দেখল আগুন জ্বালাতে গিয়ে তার হাত কাঁপছে। দেশলাইয়ের কাঠি বারবার নিভে যাচ্ছে। আনিস বলল, আপনি পরীর কাছে যান। যাই। সিগারেটটা শেষ করে নি। পরী কি করছে জানো? লীনা পান্না তার 2 বাচ্চাকে জড়িয়ে ধরে বসে আছে। মাঝে মাঝে অবিকল গরুর মতো গলায় চিৎকার করে কাঁদছে। দুলাভাই, আপনি পরীর কাছে যান। যাই। আনিস, তুমি হ্যাপিনেস সম্পর্কে জানতে চাইছিলে, আপনি পরে বলবেন, এখন পরীর কাছে যান। হ্যাঁ, তাই যাই। হোসেন সাহেব উঠে দাঁড়ালেন। আনিস দেখল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাসলেন। হইচই শুনে বড় চাচা নিচে নেমে গিয়েছিলেন। ততক্ষণে পান্নাকে পানি থেকে তোলা হয়েছে এবং পান্নার চারপাশে একটি জটলার সৃষ্টি হয়েছে। সবকটি বাচ্চা তার স্বরে চেঁচাচ্ছে। বড় চাচা কয়েকবার জানতে চেষ্টা করলেন কি হয়েছে, কিন্তু সবাই হইচই করছে, কেউ কিছু বলছে না। তিনি ভিড়ের মধ্যে উঁকি দিয়ে দেখলেন পরী তার 2 মেয়েকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। পরীর গা ভেজা, তার মাথায় কচুরিপানার ছোট ছোট পাতা লেগে রয়েছে। বড় চাচা ভীষণ অবাক হয়ে গেলেন, গলা উঁচিয়ে বললেন, কি হয়েছে রে পরী? পান্না পানিতে ডুবে গিয়েছিল, আভা কোনো মতে তুলেছে। পরী ঘন ঘন চোখ মুছতে লাগল। বড় চাচা বললেন, তা তুলেই তো ফেলেছে, কাঁদছিস কেন? বড় চাচা হাসতে লাগলেন। পরীর কাণ্ড দেখে বেশ মজা লাগছে তার। তিনি একবার ভাবলেন জিজ্ঞেস করেন, পরী নিজেই যে ছোটবেলায় পুকুরে ডুবে মরতে বসেছিল, সেটি কি তার মনে আছে? কিন্তু কিছুই বললেন না। নিঃশব্দে নিজের ঘরে চলে গেলেন।
তাকে এখন খুব হাসি খুশি দেখাচ্ছে। 23 বছর আগে একবার পরী ডুবতে বসেছিল। তাকে সেদিন টেনে তুলেছিল পরীর বড় চাচি। 23 বছর পর আবার একজন পরীর মেয়েকে টেনে তুলল। বাহ, বেশ মজার ব্যাপার তো। কিন্তু পরীর কি সেই শৈশবের কথা মনে আছে? অনেক বড় বড় ঘটনা মানুষ চট করে ভুলে যায়। আবার অর্থহীন সামান্য অনেক অকিঞ্চিৎকর ব্যাপার মানুষের অন্তরে দাগ কেটে বসে যায়। বড় চাচার 11 বছরের বিবাহিত জীবনে কত বড় বড় ঘটনাই তো ঘটেছে, কিন্তু সেসব ছবি বড় ঝাপসা। কষ্ট করে দেখতে হয়, ঠিক ঠিক মনে পড়তে চায় না। শিরিন মরবার সময় তাকে যেন কী সব বলেছিল, সেসব কেমন আবছাভাবে মনে আসে। এমনকি শিরিনের চেহারাও ঠিক ঠিক মনে পড়ে না। কিন্তু একটি ছোট্ট ঘটনা, একটি অতি সামান্য ব্যাপার আজও কি পরিষ্কারভাবে মনে আছে তার। সেদিন ভীষণ গরম পড়েছে, দুপুরে একটু ঘুমিয়েছিলেন, ঘেমে একেবারে নিয়ে গেছেন। ঘুম যখন ভাঙল তখন বেলা পড়ে গেছে। তিনি বারান্দার ইজি চেয়ারে এসে বসেছেন। একটি কাক কোত্থেকে এসে কাকা শুরু করেছে। তিনি হাত নেড়ে কাক তাড়িয়ে দিলেন, সেটি আবার উড়ে গেল। আর ঠিক তখনই শুনলেন ঘরের ভেতর থেকে শিরিন খুব মৃদু স্বরে সুর করে বলছে, রসুন বুনেছি, রসুন বুনেছি, রসুন বুনেছি, রসুন বুনেছি। কতদিন হয়ে গেল, তবু তার মনে হয় যেন সেদিনের ঘটনা। কাকটির তাকানোর ভঙ্গিটিও তার মনে আছে। এরকম হয় কেন মানুষের? বড় বিচিত্র মন আমাদের। বড় চাচা দুপুরের খাবার খেতে আনিসের ঘরে চলে গেলেন। আনিস অসুস্থ হয়ে এখানে পড়ে আছে প্রায় 11 মাস। এই 11 মাসের প্রতি দুপুরে তিনি আনিসের সঙ্গে খেতে বসেছেন। খাওয়ার ঘণ্টাখানিক সময় তিনি আনিসের ঘরে কাটান, এটা সেটা নিয়ে হালকা গল্পগুজব করেন। আজ ঘরে ঢুকে দেখলেন খাবার দিয়ে গিয়েছে এবং আনিস গোগ্রাসে খাচ্ছে। সে চাচাকে দেখে লজ্জিত হয়ে বলল, বড় খিদে পেয়েছে চাচা। খিদে পেলে খাবি, আমার জন্য অপেক্ষা করতে হবে নাকি রে গাধা? আপনি হাত ধুয়ে আসুন। তোর শরীর কেমন বল? ভালো। ব্যথা হয়নি না? সকালের দিকে অল্প হয়েছিল, এখন নেই। বড় চাচা খেতে বসে আনিসের দিকে বারবার তাকাতে লাগলেন। আনিসের চেহারায় তার বাবার চেহারার আদল আছে। খুব পুরুষালী গড়ন, তবে মেয়েদের মতো ছোট্ট বরফি কাটা চিবুক। এইটুকুতেই তার চেহারায় অনেকখানি ছেলে মানুষই এসে গেছে। আনিস বলল, বড় চাচা, আপনার সানাই শুনে আজ জেগেছি। সানাইয়ের কথায় বড় চাচার মন খারাপ হয়ে গেল। তিনি যেমন হবে ভেবেছিলেন তেমনটি হয়নি। তিনি চেয়েছিলেন বিয়ের এই আনন্দ উৎসবের সঙ্গে একটি সকরুণ সুর কাঁদতে থাকুক, সবাইকে মনে করিয়ে দিক এবাড়ির সবচেয়ে আদরের একটি মেয়ে আজ চলে যাচ্ছে। আর কখনো সে জ্যোৎস্না রাতের ছাদে দাপাদাপি করে ভুল সুরে রবীন্দ্রসঙ্গীত গাইবে না। কিন্তু তিনি যেমন চেয়েছিলেন তেমন হল না। অল্প বেলা বাড়তেই তুমুল হইচয়ে সানাইয়ের সুর ডুবে গেল। তিনি মনমরা হয়ে রেডিওগ্রাম বন্ধ করে দিলেন। বড় চাচা হাত ধুয়ে এসে বসলেন আনিসের বিছানায়। আচমকা প্রশ্ন করলেন, তোর কি খুব খারাপ লাগছে আনিস? কই না তো। আমেরিকা থেকে ফিরে এসে একটা সাদাসিধে ভালো মেয়ে বিয়ে করিস তুই। আনিস হেসে ফেলল। বড় চাচা গম্ভীর হয়ে বললেন, হাসির কি হলো, হাসছিস কেন? আমি আর বাঁচব না, দিস ইজ আ লস্ট গেম। বড় চাচা কথা বললেন না। আনিসের সিগারেট খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বড় চাচা না যাওয়া পর্যন্ত সেটি সম্ভব নয়। সে অপেক্ষা করতে লাগল কখন তিনি ওঠেন, কিন্তু তিনি উঠলেন না। আনিসের সিগারেট পিপাসা আরও বাড়িয়ে দিয়ে একটি চুরুট ধরালেন। আনিসের দিকে সরু চোখে তাকিয়ে বললেন, কোনো কারণে কি আমার উপর তোর কোনো রাগ আছে? কি যে বলেন চাচা, রাগ কেন থাকবে? না, সত্যি করে বল। কি মুশকিল, আমি রাগ কেন করব? কি হয়েছে আপনার বলুন তো? কিছু হয়নি।
বড় চাচা হঠাৎ ভীষণ অন্যমনস্ক হয়ে পড়লেন। কাল রাত থেকে তার মনে হচ্ছিল আনিসের মনে তার প্রতি কিছু অভিমান জমা আছে। আনিস যদিও এখন হাসছে, তবু সেই হাসি মুখ দেখে তাঁর কষ্ট হতে থাকল। তিনি নিজের মনে খানিকক্ষণ বিড়বিড় করলেন, তারপর উঠে দাঁড়িয়ে যাই আনিস বলে ছুটে বেরিয়ে গেলেন। বড় চাচা হচ্ছে সেই ধরনের মানুষ যারা সামান্য ব্যাপারে অভিভূত হন না। আজ আনিসকে দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি চাইছিলেন কিছু একটা করেন, কিন্তু কি করবেন তা তার জানা নেই। আনিসের জন্য তার একটি গাঢ় দুর্বলতা আছে। নিজের দুর্বলতাকে তিনি কোনো কালেই প্রকাশ করতে পারেন না। প্রকাশ করবার খুব একটা ইচ্ছাও তার কোনো কালে ছিল না, কিন্তু আজ তার মন কাঁদতে লাগল। ইচ্ছে হলে এমন কিছু করেন যাতে আনিস বুঝতে পারে এই গৃহে তার জন্য একটি কোমল স্থান আছে। কিন্তু আনিস বড় অভিমানী হয়ে জন্মেছে, তার জন্য কিছু করা সেই কারণেই হয়ে ওঠে না। খুব ছোটবেলায় আনিসের যখন 11-12 বছর বয়স, তখনই বড় চাচা আনিসের তীব্র অভিমানের খোঁজ পান। বড় হয়েছে বলে আনিস তখন আলাদা ঘরে ঘুমায়। তার ঘরটি একতলার। পাশের ঘরে আনিস, জরি ও পরিদের মাস্টার সাহেব থাকেন। এক রাত্রিরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বড় চাচা আনিসের ঘরের পাশ দিয়ে যাবার সময় শুনলেন আনিস কাঁদছে। তিনি ডাকলেন, আনিস, কি হয়েছে রে? আনিস ফুঁপিয়ে বলল, ভয় পাচ্ছি। আয় আমার ঘরে, আমার সঙ্গে থাকবি? না। তাহলে আমি সঙ্গে শুই? না। দরজা খুল তুই। আনিস দরজা খুলল না। তিনি অনেকক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। বড় চাচার মনে হল জরির বিয়ের এই দিনটি আনিসের জন্য খুব একটা দুঃখের দিন, কিন্তু তার কিছুই করবার নেই। যে ছেলেটির সঙ্গে জরির বিয়ে হচ্ছে তার খোঁজ বড় চাচাই এনেছিলেন। তার আবাল্যের বন্ধু আশরাফ সাহেবের বড় ছেলে। নম্র ও বিনয়ী, লাজুক ও হৃদয়বান। দেখতে আনিসের মতো সুপুরুষ নয়, রোগা ও কালো। জরির বাবা আপত্তি করেছিলেন, বারবার বলেছেন ছেলের ধরন ধারণ যেন কেমন। জরির মারও ঠিক মত নেই, মিনমিন করে বলেছেন ইউনিভার্সিটির মাস্টার কয় পয়সার বেতন পায়। কিন্তু বড় চাচার প্রবল মতের বিরুদ্ধে কোনো আপত্তি টিকল না। তার যুক্তি হচ্ছে জরির মতো একটি ভালো মেয়ের জন্য এরকম একজন ভাবুক ছেলেই দরকার, যে গল্প কবিতা লেখে, জরি সুখ পাবে। কিন্তু আপত্তি উঠল সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে। বড় চাচা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সেদিন শয্যাশায়ী, দাঁতের ব্যথায় কাতর। সন্ধ্যাবেলা ঘরের বাতি জ্বালেননি, অন্ধকারে শুয়ে আছেন। জরি এসে কোমল গলায় ডাকল, বড় চাচা। কি জরি? আপনাকে একটা কথা বলতে এসেছি। বড় চাচা বিছানায় উঠে বসলেন। বিস্মিত হয়ে বললেন, বাতি জ্বালা? না, বাতি জ্বালাতে হবে না। জরি এসে বসল তাঁর পাশে। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে জরি? বড় চাচা, আমি। বল, কি ব্যাপার? বড় চাচা, আমি ওই ছেলেটিকে বিয়ে করব না। কেন, কি হয়েছে? বড় চাচা, আমি আনিস ভাইকে বিয়ে করতে চাই। জরি কাঁদতে লাগল। বড় চাচা স্তম্ভিত হয়ে বললেন, আনিস জানে? জরি ফোঁপাতে ফোঁপাতে বলল, জানে, তাকে আসতে বলেছিলাম, তার নাকি লজ্জা লাগে। দুজনেই বেশ কিছু সময় চুপচাপ কাটাল। বড় চাচা এক সময় বললেন, আচ্ছা ঠিক আছে। সে রাতে তিনি একটু ঘুমোতে পারলেন না। অনেকবার তাঁর ইচ্ছে হলো তিনি আনিসের কাছে যান, কিন্তু তিনি নিজের ঘরেই বসে রইলেন। তার অনেক পুরনো কথা মনে পড়তে লাগল। জরির অনেক অদ্ভুত আচরণ অর্থবহ হল। একটি মেয়ে তো শুধু শুধু একা ছাদে বসে কাঁদতে পারে না। সে চোখের জলের কোনো না কোনো কোমল কারণ থাকে। আশ্চর্য,
এসব তার চোখ এড়িয়ে গেল কি করে? বিয়ে বড় চাচাই ভেঙে দিয়েছিলেন, যদিও কাউকেই বলেননি। এত আগ্রহ যে বিয়ের জন্য ছিল, হঠাৎ তা উবে গেল কেন? আজ জরির বিয়ে হচ্ছে, এবং আশ্চর্য সেই ছেলেটির সঙ্গেই। মাঝখানে একটি ভালোবাসার সবুজ পর্দা দুলছে ঠিকই, কিন্তু তাতে কি? জীবন বহতা নদী। একটি মৃত্যু পথযাত্রী যুবকের জন্য তার গতি কখনো থেমে যায় না। থেমে যাওয়া উচিত নয়। বড় চাচার কষ্ট হতে লাগল। জরির জন্যে কষ্ট, আনিসের জন্যে কষ্ট, এবং সেই সঙ্গে তার মৃতা স্ত্রীর জন্যে কষ্ট। তার ইচ্ছে হল আবার আনিসের ঘরে যান, তার মাথায় হাত রেখে মৃদু গলায় বলেন, আনিস, তোর মনে আছে ছেলেবেলায় আমার সঙ্গে জন্মাষ্টমীর মেলায় গিয়েছিলি? সেখানে। তিনি আবার আনিসের ঘরে ফিরে এলেন। আনিস সিগারেট টানছিল। বড় চাচাকে দেখে সে সিগারেট লুকিয়ে ফেলল। কিছু বলবেন চাচা? না না, কিছু বলবো না। বড় চাচা আবার ফিরে গেলেন। দুপুরের রোদ সরে গেছে। শীতের বিকেল বড্ড দ্রুত এসে যায়। বেলা 3টে মোটে বাজে। এর মধ্যেই গাছের ছায়া হয়েছে দীর্ঘ, রোদ গিয়েছে নিভে। বৈকালিক চায়ের জোগাড়ে ব্যস্ত রয়েছেন জরির মা। হাতে সময় খুব অল্প। সন্ধ্যা 7টার আগেই বরযাত্রী এসে যাবে। তারা খবর পাঠিয়েছে 9টার মধ্যেই যেন সব শেষ করে কোণে বিদায় দিয়ে দেওয়া হয়। রান্নাবান্না হয়ে গিয়েছে। ছাদে টেবিল চেয়ার সাজানো শেষ। 100 বরযাত্রীকে এক বৈঠকেই খাইয়ে দেবার ব্যবস্থা হয়েছে। বাড়ির সামনে ডেকোরেটররা চমৎকার গেট বানিয়েছে। সন্ধ্যার পরপরই ইলেকট্রিক বাল্বের আলোয় সেই গেট ঝলমল করবে। জরির বাবার অফিস সুপারিনটেন্ডেন্ট কি মনে করে যেন দুপুরবেলাতে এসে পড়েছেন। জরির বাবা সারাক্ষণ তার সঙ্গেই আছেন। জরির মার হাতে যদিও কোনো কাজ নেই, তবুও তিনি মুহূর্তের জন্যও ফুরসত পাচ্ছেন না। আজ তার গোসল করাও হয়নি, দুপুরের খাওয়াও হয়নি। সারাক্ষণই ব্যস্ত হয়ে ঘুরঘুর করছেন। এখন তার প্রচণ্ড মাথা ধরেছে। তবু এই মাথা ধরা নিয়েই বিরাট এক কেতলি চা বানিয়ে নিয়ে এসেছেন। পাড়ার মেয়ে এবং জরির বন্ধুরা জরিকে ঘিরে বসেছিল। চা আসতেই অকারণ একটা ব্যস্ততা শুরু হলো। কনক বলল, জরি, তুই চা খাবি এক কাপ? না, আমার শরীর খারাপ লাগছে। খা না এক ঢোক। চায়ে প্রচুর চিনি ও এলাচ দেওয়ায় পায়েসের মতন গন্ধ, তবু চমৎকার লাগছে খেতে। জরির মা বললেন, চপ আনতে বলেছি, যে কটা পারো খেয়ে নিও সবাই, রাতে খেতে দেরি হবে। আবার একটা হুল্লোড় উঠল। কন্যাপক্ষীয় মেহমানদের আসবার বিরাম নেই। রিকশা এসে থামছে, হাসি মুখে নামছে চেনা লোকজন। কিছুক্ষণের মধ্যেই মিশে যাচ্ছে বিয়েবাড়ির স্রোতে। এরকম একটা উৎসবে কাউকেই আলাদা করে চেনা যায় না, সবাই বাড়ির লোক হয়ে যায়। আনিসের মা তাই রিকশা থেকে নেমে হকচকিয়ে গেলেন। আনিসের মা যে আসবেন তা সবাই জানত। তাকে চিঠি লিখে জানানো হয়েছে আনিস 17 তারিখে আমেরিকা যাচ্ছে, জটিল অপারেশন হবে, একবার যেন তিনি আসেন। সেই চিঠি পেয়ে আনিসের মা যে এত আগেভাগে এসে পড়বেন তা কেউ ভাবেনি। অনেক দিন পরে দেখা, তবু জরির মা ঠিকই চিনলেন। চিনলেও না চেনার ভান করলেন, বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আনিসের মা কুণ্ঠিত হয়ে বললেন, আমি আশরাফি, আনিসের মা। তার স্বামী ভদ্রলোকটি মোটাসোটা ধরনের গোবেচারা ভালো মানুষ। তিনি বিনীত হেসে বললেন, আপা ভালো আছেন? কার বিয়ে? আমার সেজ মেয়ের। বলতে গিয়ে জরির মার একটু লজ্জা লাগল, কারণ পরীর বিয়ের সময় এদের কোনো খবর দেননি, জরির বিয়েতেও না। জরির মা বললেন, আপনারা হাত মুখ ধোন, আনিসের সঙ্গে দেখা করলে দোতলায় যান। আনিসের মা দোতলায় উঠলেন না। তার হয়তো কোনো কারণে লজ্জা বোধ হচ্ছিল। বিয়ে বাড়িতে অতিথি হিসেবেও নিজেকে অবাঞ্ছিত লাগছে, কিন্তু তাকে তো আসতেই হবে। এই বাড়িতেই তার একটি অসুস্থ ছেলে আছে,
সেই ছেলেটি একসময় এতটুকুন ছিল, দুটি ছোট ছোট দুধ দাঁত দেখিয়ে অনবরত হাসত। কথা শিখল অনেক বয়সে, তাও কি বলতে পারত না, আম্মাকে ডাকত আন্না বলে। চোখে জল আসে কেন? পুরনো কথায় বড় মন খারাপ হয়ে যায়। তিনি ছোট ছোট পা ফেলে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন। এই বাড়ির লোকজন অনেকেই আজ তাকে চিনতে পারছে না, এও এক বাঁচোয়া। চিনতে পারলে আরও খারাপ লাগত। মাঝবয়সী এক মহিলা তাকে জিজ্ঞেস করলেন, আপনি জরির কি হন? তিনি থতমত খেয়ে কিছু একটা বললেন। লোকজনের সঙ্গ ছেড়ে চলে গেলেন ভেতরের দিকে। এই বাড়ির অনেক পরিবর্তন হয়েছে। তিনি যখন বউ হয়ে আসেন তখন দোতলায় একটিমাত্র ঘর ছিল, সেখানে বড় ভাসুর থাকতেন। পুকুর পাড়েও কোনো আলাদা ঘর ছিল না। বাড়ির কোনো নামও ছিল না, লোকে বলতো উকিল বাড়ি। রিকশা থেকে নেমেই পিতলের নেমপ্লেটে বাড়ির নাম দেখলেন কারা কানন। কে রেখেছে এ নাম কে জানে, বোধহয় বড় ভাসুর। এই বাড়ি এখন আর চেনা যায় না। অনেক সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু ফুলের বাগানটি নষ্ট হয়ে গেছে। গোলাপ ঝাড়ে মাত্র অল্প কটি ফুল দেখছেন, অথচ একসময় অগণিত গোলাপ ফুটত। এই গোলাপ নিয়েই কত কাণ্ড। আনিসের বাবার শখ হল গোলাপ দিয়ে খাঁটি আতর বানাবেন। রাশি রাশি ফুল কুচি কুচি করে পানিতে চোবানো হলো, সেই পানি জাল দেয়া হলো সারাদিন। সন্ধ্যাবেলা আতর তৈরি হলো। বোটকা গন্ধে তার কাছে যাওয়া যায় না। বাড়িতে মহা হাসাহাসি। আনিসের বাবার মনমরা ভাব কাটাবার জন্যে তিনি সে আতর মাখলেন। সেই থেকে তার নাম হয়ে গেল আতর বউ। কি লজ্জা, কি লজ্জা! বড় ভাসুর পর্যন্ত আতর বউ বলে ডাকতেন। পরি তখন সবে কথা বলা শিখেছে। সে আতর বলতে পারত না, সে ডাকত আতল। আজ কি সেই পুরনো স্মৃতিময় নাম কারো মনে আছে? জরির মা যখন নাম জানতে চাইলেন, তখন তিনি কেন সহজ সুরে বললেন না, আমি আতর বউ? না, আজ তা সম্ভব নয়। এই বাড়িতে আতর বউ বলে কেউ নেই। পুরনো দিনের সব কথা মনে রাখতে নেই, কিছু কিছু কথা ভুলে যেতে হয়। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের খোলা জায়গাটায় এসে পড়লেন। এখানে একটি প্রকাণ্ড পেয়ারা গাছ ছিল, সৈয়দি পেয়ারা বলতো সবাই। ভেতরটা লাল টুকটুকে। গাছটি আর নেই। আতর বউ হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে গেলেন। কি পরিষ্কার পানি, আয়নার মতো ঝকঝক করছে। পুকুর পাড়ের ঘাটটি বাঁধানো। তার সময় বাঁধানো ছিল না, সে সময় কাঠের তক্তা দিয়ে ঘাট বাঁধা ছিল। শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে থাকত সে ঘাট। পা টিপে টিপে পানিতে নামতে হতো। একবার তো পিছলে পড়ে হাত কেটে গেল অনেকখানি। রক্ত বন্ধ হয় না কিছুতেই। শাড়ি দিয়ে হাত চেপে ধরে ঘরে উঠে এসেছেন। সারা শাড়ি রক্তে লাল। দেখতে পেয়ে আনিসের বাবা সঙ্গে সঙ্গে ফিট। এমন জোয়ান মানুষ, অথচ একটু আধটু রক্ত দেখলেই হয়েছে কাজ। আতর বউ একটা নিঃশ্বাস ফেললেন। তার ক্ষণিকের জন্য মনে হলো এই বাড়ি থেকে চলে গিয়ে তিনি বিরাট ভুল করেছেন। এখানে থাকলে জীবনে এমন কিছু মন্দ কাটত না। পর মুহূর্তেই এই চিন্তা ছেটে ফেললেন। পুরনো জায়গায় ফিরে আসার জন্যই হয়তো এরকম লাগছে। তিনি আসলে মোটেই অসুখী নন। তার স্বামী ও পুত্রকন্যাদের নিয়ে কোনো গোপন দুঃখ নেই। নিজের চারদিকে নতুন জীবনের সৃষ্টি করেছেন, সেখানে দুঃখ, হতাশা ও গ্লানির সঙ্গে ভালোবাসাও আছে। শুধু যদি আনিস তার সঙ্গে থাকত, ছেলে মেয়েদের সঙ্গে হেসে খেলে বড় হতো। কিন্তু এ বাড়ির সবাই অহংকারী ও নিষ্ঠুর। আনিসকে তারা কিছুতেই ছাড়ল না। অবিমিশ্র সুখী কখনো বোধহয় হতে নেই। আতর বউ এসেছ? আতর বউ চমকে দেখলেন বড় ভাসুর নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি হাসি মুখে বললেন, তুমি বড় রোগা হয়ে গেছ আতর বউ। তার মুখে পুরনো দিনের ডাক শুনে আতর বউয়ের চোখে জল এলো।
বড় ভাসুর বললেন, তোমার ছেলেমেয়েরা সবাই ভালো? জি ভালো। তাদের নিয়ে আসলে না কেন? দেখতো তাদের আনিস ভাইকে। আপনি তো চিঠিতে তাদের আনবার কথা লেখেননি। আতর বউ আঁচলের চোখ মুছলেন। বড় ভাসুর বললেন, কাঁদছ কেন? না, কাঁদছি না। আনিসের সঙ্গে দেখা হয়েছে তোমার? না। তাহলে তার পাশে গিয়ে একটু বসো, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দাও। আজ আনিসের বড় দুঃখের দিন। আতর বউ বিস্মিত হয়ে বললেন, কেন? আজ দুঃখের দিন কেন? বড় ভাসুর চুপ করে রইলেন। অনেকদিন পর আতর বউকে দেখে তার বড় ভালো লাগছে। হঠাৎ কি মনে করে বললেন, আতর বউ, আনিসের বাবাকে কখনো স্বপ্নে দেখো? আতর বউ খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে শান্ত গলায় বললেন, দেখি। তুমি কিছু মনে করলে না তো আবার? না, কিছু মনে করিনি। স্বপ্নের কথা কেন জিজ্ঞেস করলেন? এমনি করেছি, কোনো কারণ নেই। আনিস লোকটিকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। আগে আরও দু একবার দেখা হয়েছে। আজ যদি অনেকদিন পরে দেখা, তবু চিনতে একটু দেরি হল না। লোকটি ঘরের বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিল। আনিসকে তাকাতে দেখে মৃদু গলায় বলল, ভেতরে আসব? আসুন। লোকটি ঘরের ভেতরে এসে দাঁড়াল। মাথার চুল পেকে গেছে, কপালের চামড়া কুঁচকানো, চোখ দুটি ভাসা ভাসা। সমস্ত মুখাবয়বে একটা ভালো মানুষই আত্মভোলা ভঙ্গি আছে। আমি একটু বসলে তোমার অসুবিধা হবে? বসুন বসুন, অসুবিধে কেন হবে? আমাকে চিনতে পেরেছ তো বাবা? হ্যাঁ, আমি তোমার মাকে নিয়ে এসেছি। আনিস চুপ করে রইল। লোকটির বসবার ধরন কেমন অদ্ভুত। পা তুলে পদ্মাসন হয়ে চেয়ারে বসেছেন। সারাক্ষণই হাসছেন আপন মনে। আনিস কি কথা বলবে ভেবে পেল না। দুজন লোক চুপচাপ কতক্ষণ বসে থাকতে পারে? একসময় আনিস বলল, আপনার ছেলে মেয়ে কয়টি? 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কেমিস্ট্রিতে অনার্স, এবার 2nd ইয়ার। ছেলে মেয়েদের কথা বলতে পেরে ভদ্রলোকের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ঝুঁকে এলেন আনিসের দিকে, গাঢ়স্বরে বলতে লাগলেন, বড় মেয়ের নাম নীলা, তোমার মা রেখেছেন। ছোট মেয়ের নাম আমি রেখেছি ইলা, আর ছেলেটির নাম শাহিন। ভদ্রলোক মহা উৎসাহে পকেট থেকে সিগারেট বের করে ধরালেন। তেমনি অন্তরঙ্গ সুরে বলতে লাগলেন, গত ঈদের সময় নীলা তোমাকে একটা ঈদ কার্ড পাঠিয়েছিল। নিজেই এঁকেছে। নদীতে সূর্যাস্ত হচ্ছে, 2টি বক উড়ে যাচ্ছে। তুমি পাওনি বাবা? পেয়েছিলাম। নীলা ভেবেছিল তুমিও তাকে পাঠাবে একটা। সে রোজ জিজ্ঞেস করত, বাবা, তোমার ঠিকানায় আমার কোনো ঈদ কার্ড এসেছে? আনিস লজ্জা পেল খুব। লজ্জা ঢাকবার জন্য জিজ্ঞাসা করল, ইলা কত বড় হয়েছে? ক্লাস 9-এ পড়ে। বৃত্তি পেয়েছে নন রেসিডেন্সিয়াল। দেখতে কেমন হয়েছে? আমার কাছে খুব ভালো লাগে, তবে শ্যামলা রং, নাকটা একটু চাঁপা। স্কুলের মেয়েরা তাকে চায় না বলে খ্যাপায়। আনিস হো হো করে হেসে ফেলল। ইলা ও নীলার সঙ্গে দেখা হলে খুব ভালো হতো। আনিস মনে মনে ভাবল, ইলার সঙ্গে যদি কখনো দেখা হয় তাহলে সে বলবে, ইলা হলো চায় না, ব্যাঙ ছাড়া খায় না। ভদ্রলোক বললেন, তোমার ভাই বোনগুলোর খুব শখ ছিল তুমি কিছুদিন তাদের সঙ্গে থাকো। একবার তোমার মা খুব করে লিখেছিল, ঠিক না? আনিস লজ্জিত হয়ে মাথা নাড়ল। তার মা সেবার শুধু চিঠি লেখেননি, 100টি টাকাও পাঠিয়েছিলেন। সে টাকা ফেরত পাঠানো হয়েছিল। ভদ্রলোক উৎসাহের সঙ্গে বলতে লাগলেন, ইলা আবার কবিতাও লেখে। স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছে তার কবিতা। রুগ্ন হওয়ার রহস্য কবিতার নাম। ভীষণ হাসির কবিতা। দাঁড়া তোমাকে শোনাই, আমার মনে আছে কবিতাটি। ভদ্রলোক চেয়ার থেকে পা নামিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করতে লাগলেন। কয়েক হাঁড়ি পাটালি গুড়, সঙ্গে কিছু মিষ্টি দই,
সেরেকখানি চিঁড়ে ছাড়াও লাগবে তাতে ভালো খই। কি সবটা বলবো? আনিস সে কথার জবাব দিল না। ঘোলাটে চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ভদ্রলোক উদ্বিগ্ন স্বরে বললেন, কি হয়েছে বাবা তোমার? তুমি খুব ঘামছ? সেই ব্যথাটি আবার শুরু হয়েছে। পা দুটো কেউ যেন জ্বলন্ত আগুনের ঠেসে ধরল। আনিস গোঙাতে শুরু করল। ভদ্রলোক ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। মৃদুস্বরে ডাকলেন, ও বাবা শোনো, ও আনিস। আনিস বিকৃত স্বরে বলল, আপনি এখন যান, একা থাকতে দিন আমাকে। ভদ্রলোক নড়লেন না। একটি হাত পাখা নিয়ে সজোরে বাতাস করতে লাগলেন। মাঝে মাঝে বলতে লাগলেন, পানি খাবে বাবা? মাথায় হাত বুলিয়ে দেব? আনিস কথা বলতে পারছিল না। ভদ্রলোক অসহায় গলায় বললেন, কেউ কি একজন ডাক্তার ডেকে আনবে? বড় মায়া লাগে। আনিসের মা ঘরের বাইরে এসে দাঁড়িয়েছিলেন। তিনি সেখান থেকে দেখলেন আনিস চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে, আর ইলা নীলার বাবা প্রবল বেগে হাওয়া করছেন। আনিসের মা ঘরের ভেতর ঢুকলেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। শুনলেন ইলার বাবা মৃদুস্বরে বলছেন, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু। নিচে তখন তুমুল হইচয়ের সঙ্গে বর এসেছে, বর এসেছে শোনা গেল। আতর বউ নিচে নামলেন। তাকে একজন ডাক্তার খুঁজতে হবে। আনিসের জন্য একজন ডাক্তার প্রয়োজন। একটি লাজুক, ভদ্র ও বিনয়ী ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল জরির। মুসলমানদের বিয়ে বড় বেশি সাদাসিধা। কয়েক মিনিটের মধ্যেই উৎসবের সমাপ্তি। যে ছেলেটির সঙ্গে কোনো জন্মেও জরির পরিচয় ছিল না, তার সঙ্গে পরম পরিচয়ের অনুষ্ঠানটি এত ক্ষুদ্র হতে দেখে ভালো লাগে না। মন খারাপ হয়ে যায়। মনে হয় কি যেন একটা বাকি থেকে গেল। জরির দিকে চোখ তুলে তাকানো যায় না। শ্যামলা রঙের এই মেয়েটি এত রূপ কোথায় লুকিয়ে রেখেছিল? দেখে দেখে বুকের ভেতরে আশ্চর্য এক ব্যথার অনুভূতি হয়। ভয় হয়, সেই লাজুক, ভদ্র ও বিনয়ী ছেলেটি কি এই রূপের ঠিক মূল্য দেবে? হয়তো দেবে, কারণ ছেলেটি কবি, মাঝে মাঝে গল্পও লেখে। হয়তো দেবে না। না চাইতে যা পাওয়া যায় তার তো কোনো কালেই কোনো মূল্য নেই। জরি বসে আছে সম্রাজ্ঞীর মতো। তার যে বন্ধুরা এতক্ষণ ঘেঁষাঘেঁষি করে বসেছিল, তারা এখন খানিকটা দূরে সরে বসেছে। বিয়ের পরপরই অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিতরা আলাদা হয়ে পড়ে। আভা জিজ্ঞেস করল, কেমন লাগছে জরি? জরি হাসল। কনক বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোর বিয়ে হয়ে গেছে। জরির মা ক্লান্ত ও অবশ ভঙ্গিতে পাশেই বসে। বিয়ে হয়ে যাবার পর থেকেই তিনি অবিশ্রান্ত কাঁদছেন। জরি অনেকটা সহজ হয়েছে, হালকা দু একটা কথাও বলছে। বরের ছোট বোন জরিকে নিয়ে কি একটা রসিকতা করায় সবার সঙ্গে গলা মিলিয়ে জরিও হেসেছে। একসময় সে বলল, মা, বড় চাচা কোথায়? আনিসের ঘরে। আনিসের অসুখটা খুব বেড়েছে, ডাকবো তোর চাচাকে? না, আনিস ভাইয়ের মার সঙ্গে একটু আলাপ করব। আতর বউ ছেলের কাছে ছিলেন না, বারান্দায় একা একা দাঁড়িয়েছিলেন। জরি ডাকছে শুনে ঘরে এলেন। জরি বলল, ভালো আছেন চাচি? হ্যাঁ মা। জরি হঠাৎ তার পা ছুঁয়ে সালাম করল। আতর বউ বললেন, স্বামী ভাগ্যে ভাগ্যবতী হও লক্ষ্মীমা। বরের ছোট বোনটি আবার কি একটা হাসির কথা বলে সবাইকে হাসিয়ে দিল। আতর বউ বললেন, এই ছোট্টটি দেখেছি জরিকে, কি দুষ্টুই না ছিল, আর এখন কেমন বউ সেজে বসে আছে, অবাক লাগে। অনেকেই এসে জড়ো হয়েছে আনিসের ঘরে। বড় চাচা হোসেন সাহেব, আনিসের মা, ইলা নীলার বাবা, আনিসকে যে ডাক্তারটি চিকিৎসা করেন তিনি, এবং পরী। সবাই চুপ করে আছে। ব্যথায় আনিসের ঠোঁট নীল হয়ে উঠেছে। তার চোখ টকটকে লাল। সে একসময় বিকৃত স্বরে বলল, তুলা ভাই,
আমাকে ঘুম পাড়িয়ে দেন, প্যাথেড্রিন দেন। হোসেন সাহেব আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন। বড় চাচা বললেন, হোসেন, তুমি প্যাথেড্রিন দাও। হোসেন সাহেব সিরিঞ্জ পরিষ্কার করতে লাগলেন। আনিসের মা থরথর করে কাঁপছিলেন। এক ফাঁকে হোসেন সাহেব তাকে বললেন, আপনি ভয় পাবেন না, এক্ষুনি ঘুমিয়ে যাবে। আনিসের মা বিড়বিড় করে কি বললেন ভালো শোনা গেল না। ইঞ্জেকশনের পরপরই আনিস পানি খেতে চাইল, রাত কত হয়েছে জানতে চাইল। হোসেন সাহেব বললেন, ঘুম পাচ্ছে আনিস? হ্যাঁ। আনিসের মা দোয়া পড়ে ফুঁ দিলেন ছেলের মাথায়। আনিস জড়িয়ে জড়িয়ে বলল, বাতি নিভিয়ে দাও, চোখে লাগে। বাতি নিভিয়ে তারা সবাই ঘর থেকে বেরিয়ে এলো। নিচে জরির বিদায়ের আয়োজন চলছে। রাত হয়েছে 10টা। বরযাত্রীরা আর 1 মিনিটও দেরি করতে চায় না, কিন্তু ক্রমাগতই দেরি হচ্ছে। কনে বিদায় উপলক্ষে খুব কান্নাকাটি হচ্ছে। জরির মা 2বার ফিট হয়েছেন, জরিকে ধরে রেখেছেন। বর কনেকে বারান্দায় দাঁড় করিয়ে ছবি তোলা হবে। জরি শেষবারের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার ছবি। ভাড়া করা ফটোগ্রাফার ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে অধৈর্য হয়ে অপেক্ষা করছে। বর এসে দাঁড়িয়ে আছে কখন থেকে, কনের দেখা নেই। জরিকে বারবার ডাকা হচ্ছে। ঘরের সব ঝামেলা চুকিয়ে জরি যখন বারান্দায় ছবি তোলবার জন্য রওনা হয়েছে, তখনই হোসেন সাহেব বললেন, জরি, আনিসের সঙ্গে দেখা করে যাও, তার সঙ্গে আর দেখা নাও হতে পারে। জরি থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। হোসেন সাহেব বরকে বললেন, তুমি আর 2 মিনিট অপেক্ষা করো, এই বাড়ির একটি ছেলে খুবই অসুস্থ, জরি তার সঙ্গে দেখা করে পরে যাক। যদি বলেন তো আমিও যাব আপনাদের সঙ্গে। না, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো। এসো জরি। জরির সঙ্গে অনেকেই উঠে আসতে চাইছিল, কিন্তু হোসেন সাহেব বারণ করলেন, দলবল নিয়ে রোগীর ঘরে গিয়ে কাজ নেই। আনিসের ঘর অন্ধকার, বাইরে বিয়েবাড়িতে ঝলমলে আলো। সে আলোয় আনিসের ঘরের ভেতরটা আবছা আলোকিত। জরি ভেতরে এসে দাঁড়াল। হালকা একটি সৌরভ ছড়িয়ে পড়ল চারদিকে। জরি কি সেন্ট মেখেছে কে জানে। সে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মৃদুস্বরে ডাকল, আনিস ভাই, আনিস ভাই। কেউ সাড়া দিল না। হোসেন সাহেব বললেন, বাতি জ্বালাবো জরি? না না দুলা ভাই। জোরে নিচু হয়ে আনিসের কপাল স্পর্শ করল। ভালোবাসার কোমল স্পর্শ, যার জন্য একটি পুরুষ আজীবন তৃষিত হয়ে থাকে। হোসেন সাহেব বললেন, ছি জরি, কাঁদে না, এসো আমরা যাই। ঘরের বাইরেই বড় চাচা দাঁড়িয়েছিলেন। জরি তাকে জড়িয়ে ধরল। তিনি বললেন, সব ঠিক হয়ে যাবে মা, ফিয়ামানিল্লাহ। নিচে তুমুল হইচই হচ্ছিল। জরি নামতেই তাকে বরের পাশে দাঁড় করিয়ে দিল। ক্যামেরাম্যান বলল, একটু হাসুন। সবাই বলল, হাস জরি, হাস, ছবি উঠবে। জরির চোখে জল টলমল করছে, কিন্তু সে হাসল। আনিসের ঘুম যখন ভাঙল তখন কোলাহল স্তিমিত হয়ে এসেছে। সে কতক্ষণ ঘুমিয়েছে ঠিক বুঝতে পারছে না। জরি কি চলে গিয়েছে নাকি? উঠোনে সারি সারি আলো জ্বলছে, গেটের বাতিগুলি জ্বলছে নিভছে। তার বিছানার খানিকটা অংশ বারান্দার বাতিতে আলোকিত হয়ে রয়েছে। আনিস ঘাড় উঁচু করে জানালা দিয়ে তাকাল। না, বরের গাড়ি এখনো যায়নি। জরি নিশ্চয়ই এই বাড়িতেই আছে। যাবার আগে দেখা করতে এখানে আসবে নিশ্চয়ই। আনিস তখন কি বলবে ভেবে পেল না। খুব গুছিয়ে কিছু একটা বলা উচিত, যাতে জরির মনের সব গ্লানি কেটে যায়। কিন্তু আনিস কোনো কথাই গুছিয়ে বলতে পারে না। জরিকে বিয়ের সাজে কেমন দেখাচ্ছে কে জানে। আনিস হয়তো দেখে চিনতেই পারবে না। জরি কি হুট করে তাকে সালাম করে বসবে নাকি? এই একটা বিশ্রী অভ্যাস আছে তার। ঈদের দিন কথা নেই বার্তা নেই, সেজে গুজে এসে টুপ করে এক সালাম। কিছু বললে বলবে,
সিনিয়রিটির একটা ভ্যালু আছে না? তারপরই খিলখিল করে হাসি। আনিস অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে রইল। ঘড়িতে 10:30 বাজে। বরযাত্রীরা তৈরি হয়েছে বিদায় নিতে। সবাই জরিকে ধরাধরি করে উঠোনে নিয়ে এলো। রাজ্যের লোক সেখানে এসে ভিড় করেছে। যাবার আগে সবাই একটু কথা বলবে, দু একটি কি আচার অনুষ্ঠানও আছে। আনিস জানালা দিয়ে নিচে তাকিয়ে আছে। বরের সাজানো গাড়ি ব্যাক করে আরো পেছনে আনা হচ্ছে। গাড়িতে উঠতে যেন কনেকে হাঁটতে না হয়। ওপর থেকে জরির ঝলমলে লাল শাড়ির খানিকটা চোখে পড়ে। খুব আগ্রহ নিয়ে আনিস সেদিকে তাকিয়ে রইল। যাবার আগে জরি নিশ্চয়ই ঘাড় ফিরিয়ে তাকাবে। আনিস, আনিস। কে? আমি টিঙ্কুমণি, আমি এসেছি। এসো এসো। তোমার ব্যথা কমেছে? কমেছে। আচ্ছা। সারাদিনের ক্লান্তিতে মেয়েটির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। চুল এলোমেলো। আজ কেউ তার দিকে নজর দেবার সময় পায়নি। আনিস তাকে বুকের কাছে টেনে নিল। জানালার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো টিঙ্কু, জরি চলে যাচ্ছে। টিঙ্কু সে কথায় কান দিল না। কাঁদো কাঁদো গলায় বলল, আমি ব্যথা পেয়েছি, হাত ভেঙে গেছে। আহা, একটু হাতি হাতি খেলবে টিঙ্কু? না, আমার ঘুম পাচ্ছে। ছোট ছোট হাতে আনিসের গলা জড়িয়ে ধরে টিঙ্কু কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। ক্রমে ক্রমে রাত বাড়তে লাগল। বাড়ির আলোগুলি নিভে যেতে লাগল। বাগানে গোলাপ আর হাসনুহেনা ঝাড় থেকে ভেসে এলো ফুলের সৌরভ। অনেক দূরে একটি নিশি পাওয়া কুকুর কাঁদতে লাগল। তারও অনেক পরে আকাশে এক ফালি চাঁদ উঠল। তার আলো এসে পড়ল নিদ্রিত শিশুটির মুখে। জ্যোৎস্নালোকিত একটি শিশুর কোমল মুখ। তার চারপাশে কি বিপুল অন্ধকার। গভীর বিষাদে আনিসের চোখে জল এলো। যে জীবন দোয়েলের, ফড়িংয়ের, মানুষের সাথে তার কোনো কালেই দেখা হয় না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা নির্বাসন। আজ দ্বিতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।